নমস্কার, কম্পন দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সৌরভ বাবুকে। নমস্কার। আজকে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি বন্ধুবর সৌরভ বাবুকে পেয়েছি এবং আজকে আমাদের উচ্চ মাধ্যমিকের আলোচ্য বিষয় ইংরেজি। স্যারের দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে সামিল করে আমরা এগিয়ে যাব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব কাছেই, মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি পর্ব আমাদের শেষ হয়ে গেছে, শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি পর্ব। তা স্যার, আমরা সরাসরি আলোচনায় চলে যাব একেবারে সময় নষ্ট না করে। প্রথমেই যেটা বলি যে আমরা আজকে আলোচনা করবো 80 মার্কস নিয়ে, কারণ তোমরা সবাই জানো 100 মার্কসের মধ্যে 20 মার্কস প্রজেক্ট, সেটা অলরেডি তোমরা কমপ্লিট হয়ে গেছে, তোমরা জমাও দিয়ে দিয়েছো খাতা। তাই 80 মার্কসের পরীক্ষা যেটা হবে এবং এইচএস পরীক্ষা শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে। তো প্রথমেই আমি যেটা বলবো যে কোনো এক্সামিনেশনের সাকসেসের মূল মন্ত্র মোটো হলো প্রপার প্ল্যানিং, স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই তিনটে দিক যথাযথভাবে তোমরা করতে পারো, তাহলে সফল না হওয়ার কোনো কারণ নেই। তো আমরা আমাদের এই আলোচনায় আজকে এই যে কটা দিন আর বাকি আছে, সেখানে আমরা কিভাবে সঠিক প্ল্যানিং করব, সঠিক স্ট্র্যাটেজি নিয়ে আমাদের প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবো, সেটা যেমন ডিসকাস করবো, তেমনি প্রপার অ্যাপ্লিকেশন ওই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে, যার মধ্যে থাকবে টাইম ম্যানেজমেন্ট। সেটা আমি সমস্ত ছাত্রছাত্রীদের অনুরোধ করব তারা যেন আমাদের আলোচনাটা শেষ পর্যন্ত দেখে। একদমই তাই, মানে পুরোটাই স্যার একদম সুন্দর করে বলে দিয়েছেন। তোমাদের প্ল্যানিং থাকবে, স্ট্র্যাটেজি থাকবে এবং সেটাকে অ্যাপ্লিকেশন এবং ইমপ্লিমেন্টেশনের জায়গা থাকছে। সুতরাং আসল তো স্যার অ্যাপ্লিকেশন, অবশ্যই সেটাই তো আমাদের আগে শুনতে হবে। বেশ, আমরা এগিয়ে যাব। আচ্ছা, প্রথমেই যেটা বলবো, প্রথমেই আমি যদি উচ্চ মাধ্যমিকের ইংলিশের কোশ্চেন পেপারটার কথা ভাবি, সেই অনুযায়ী যদি আমরা আলোচনাটা শুরু করি, তাহলে দেখবো প্রথমে আমাদের 20 মার্কস আছে ফর শর্ট কোশ্চেন্স, স্পেসিফিক্যালি বলতে গেলে এমসিকিউ অ্যান্ড এসিকিউ। তো গত 2 বছর ধরে যেটা হচ্ছে যে প্রশ্নপত্রেই সমস্ত উত্তর লিখতে হবে। আগে কিন্তু শর্ট কোশ্চেনের জন্য আলাদা একটা পার্ট বি দেওয়া হতো, এখন কিন্তু এভরিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য সেম অ্যান্সার পেপার। তো প্রথমেই যদি আমরা এমসিকিউ এর কথা আলোচনা করি, তোমরা সবাই জানো যে প্রোজ থেকে 4টে এমসিকিউ, পোয়েম থেকে 4টে এমসিকিউ এবং প্লে থেকে 4টে এমসিকিউ থাকবে, এন্ড দেয়ার উইল বি নো অল্টারনেটিভ। এর অ্যান্সার গুলো তোমাদের অ্যান্সার পেপারের একদম প্রথম দিকে পুরো স্পেসিফিক স্পেস প্রোভাইড করা থাকবে, সেখানে অপশন নাম্বারগুলো লিখে দিতে হবে দাগ নম্বর অনুযায়ী বা কোশ্চেন নাম্বার অনুযায়ী। এটার পাশাপাশি এর পরে এসএকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেটা ইউ হ্যাভ টু অ্যান্সার ইন এ কমপ্লিট সেন্টেন্স, প্রাইমারিলি ইন 1 or 2 সেন্টেন্সেস, সেটাও কিন্তু স্পেস প্রোভাইড করা থাকবে, সেখানে তোমাদের লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের প্রোজ থেকে তোমরা জানো যে ইউ হ্যাভ টু অ্যান্সার 4 কোশ্চেন্স আউট অফ 8, and পোয়েম থেকেও সেম, অর্থাৎ ইউ হ্যাভ টু অ্যান্সার 4 কোশ্চেন্স আউট অফ 8 কোশ্চেন্স। এবার এই যে এমসিকিউ আর এসিকিউ, এটা একমাত্র তারাই খুব ভালো লিখতে পারবে যারা টেক্সটটা খুব ভালো করে তৈরি করছে। কারণ মাধ্যমিকে যেমন টেক্সটটা ইম্পর্টেন্ট, উচ্চ মাধ্যমিকে আরো ইম্পর্টেন্ট এই জন্যই কারণ এখানে কোনো প্যাসেজ কোড করা থাকে না, প্যাসেজ কোনো দেওয়া থাকে না। তাহলে ইউ হ্যাভ টু অ্যান্সার এভরিথিং ফ্রম ইউর মেমরি। এবং এই যে শর্ট কোশ্চেনের যে 20 মার্কস, এখানে কিন্তু যে কেউ একটু চেষ্টা করলে 20 মার্কসই পেতে পারে। এবং তার জন্য দরকার থরো রিডিং, মাইনিউট রিডিং এবং সেটা লিখে লিখে প্র্যাকটিস করা। I hope that you are doing it already because the test papers have already been published. সুতরাং টেস্ট পেপার তোমরা নিশ্চয়ই করছো এবং কনসেন্ট্রেশনটা তোমরা বেশি করে দেবে। টেস্টগুলো এই জন্য বলছি কারণ শুধুমাত্র শর্ট কোশ্চেন নয়, আমরা যে এরপরে যেটা আলোচনা করবো ডিকিউ বা ডেসক্রিপটিভ কোশ্চেনের কথা, সেখানেও কিন্তু দেখবে টেক্সট পড়াটা খুবই ইম্পর্টেন্ট। সেটা কেন আরো ইম্পর্টেন্ট আমরা আমাদের পরবর্তী আলোচনায় আরো আমরা সেটাকে ইলুসিডেট করব বা ব্যাখ্যা করব। তাহলে আমরা অলরেডি 20 মার্কস নিয়ে আলোচনা করলাম এবং
এসিকিউ এর ক্ষেত্রে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু অপশনস আছে, তো সেখানে তোমার যে কোশ্চেন গুলো মনে হবে আনকমন বা অতটা ভালো জানা নেই, ইউ হ্যাভ অ্যানাদার অল্টারনেটিভ অলসো। তবে তোমরা কেউ চাইলে যেহেতু 4টে করে লিখতে হবে, 4-এর বেশিও তোমরা লিখতে পারো। সেক্ষেত্রে এক্সামিনার বেস্ট ফর অ্যান্সারটারই জন্য অ্যাওয়ার্ড দেবে। তাহলে 20 মার্কস আমরা আলোচনা করে নিলাম। এবারে আমরা আসবো ডেসক্রিপটিভ কোশ্চেন। তার মধ্যে প্রথমেই আমরা প্রোজ গুলো নিয়ে ডিসকাস করব। তো প্রোজের যে ডেসক্রিপটিভ কোশ্চেন, ইউ হ্যাভ টু অ্যান্সার্স 2 কোশ্চেনস আউট অফ 4। প্রত্যেকটা অ্যান্সারের মান হচ্ছে 6, অর্থাৎ এখানে তোমাদের 12 নম্বরের উত্তর দিতে হবে এবং তার জন্য তোমাদের 4টে বিকল্প থাকছে বা অপশন থাকছে। তো প্রথমে আমরা আলোচনা করবো যে প্রথম তোমাদের প্রোজ পিস যেটা আছে, দ্য আইজ হ্যাভ ইট, রাস্কিন বন্ডের একটা আমরা বলতে পারি ভীষণ নস্টালজিক অ্যান্ড রোম্যান্টিক স্টোরি, যেখানে আমরা দেখছিলাম দ্য ন্যারেটার্স মিটিং উইথ এ গার্ল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, তারপরে দেয়ার interaction during the journey. Then the girl got down from the train and another passenger boarded the train. Say নতুন যে সহযাত্রী, new co-passenger, he made a startling discovery. He already told the narrator that the girl too was blind. We all know that the narrator was blind, but it was a shocking discovery at the end of the story that the girl was also blind. তাহলে এইটা হচ্ছে মোটামুটি স্টোরি। তো এর মধ্যে আমাদের গতবারের প্রশ্নটা এসছে এখন শেষের দিক থেকে, তাহলে আমরা ধরে নিতে পারি মেয়েটির সাথে ন্যারেটরের যে কনভারসেশন, তার মধ্যে যে লাইনগুলো আছে সেগুলো যদি তোমরা একটু ভালো করে তৈরি করে যাও, তাহলে সেটার মধ্যে তোমরা অবশ্যই অ্যান্সারগুলো ভালো লিখতে পারবে। আর এখানে একটা কথা তোমরা সবাই জানো যে দ্য আইজ হ্যাভ ইট থেকে কয়েক বছরের যে প্রশ্ন প্যাটার্ন যদি আমরা দেখি, সবসময় লাইন তুলে প্রশ্ন হচ্ছে এবং অনেকগুলো পার্ট থাকছে। যত বেশি পার্ট থাকবে, ইউ উইল হ্যাভ এ গ্রেটার স্কোপ অফ গেটিং মোর মার্কস। তো আমি একটা উদাহরণ যেমন দিচ্ছি, ডিউরিং দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল, দেয়ার ওয়াজ এ লাইন, দেন আই মেড এ মিস্টেক। এই যে লাইনটা, এই লাইন তুলে ধরো এরকম যদি প্রশ্ন হয়, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, অর্থাৎ বক্তা কি ভুল করেছেন, এটা জন্য 1 নম্বর আছে। তাহলে দ্য স্পিকার আস্কড দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড দ্য ট্রেনস কম্পার্টমেন্ট বা ট্রেনস উইন্ডো। দিস রং কোয়েশ্চেন অন হিজ পার্ট ওয়াজ হিজ মিস্টেক। তাহলে অলমোস্ট উইদিন 1 or 2 lines you can answer the question and you will get full marks, provided you write with proper construction and there will be no spelling mistake. ধরো এরপরে আরেকটা যদি আমরা পার্ট, এর সাথে আরেকটা পার্ট আছে, why was it a mistake, এটা কেন ভুল ছিল। তাহলে আমরা এভাবে লিখতে পারি, it was a mistake because no sighted person could answer, could make such a question. তাহলে এই জায়গাটা, অর্থাৎ কোন চক্ষুষ্মান ব্যক্তি এরকম প্রশ্ন করতে পারে না। and this question could create doubt in the mind of the girl that the narrator was blind. ভুলটা কেন? কারণ এই দুটো পয়েন্ট আমরা ইউজ করলাম যে কোন চক্ষুষ্মান ব্যক্তি প্রশ্নটা করতে পারে না, আর এই প্রশ্নটা মেয়েটির মধ্যে একটা সন্দেহ তৈরি করতে পারে। কারণ 2 মার্কস আছে, তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 3টে পয়েন্ট আমরা এখানে অ্যাড করতে পারি। তাহলে এরপরের যে পার্টটা আছে, হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউট, এটা জন্য 1 নাম্বার। তাহলে অর্থাৎ বক্তার সন্দেহটা দূর হলো কি করে দূর হলো? তাহলে অলরেডি আমরা টেক্সট থেকে জানি যে when the girl suggested to the narrator that he himself could see outside the window and observe everything himself, অর্থাৎ তিনি নিজেই তো বাইরে গিয়ে দেখতে পারেন যে বাইরের দৃশ্যটা কি আছে। This question convinced the narrator that there was no doubt in the mind of the girl. The final part যেটা আছে, what did the speaker do then?
বক্তা অর্থাৎ দ্য ন্যারেটর এরপরে কি করলেন, এর জন্য দু নম্বর আছে। তো আমরা এখানে তার পরের ঘটনাটা বলতে পারি, যেমন ধরো যে পয়েন্টটা আমরা অ্যাড করতে পারি এখানে, দ্য ন্যারেটর মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, অর্থাৎ তিনি কি করলেন, তার এই বসার যে আসনটা, যেটা রাত্রিবেলা শোয়ার জন্য ব্যবহার করা যায় লং ডিস্টেন্স ট্রেনে, সেটা দিয়ে তিনি এগিয়ে গেলেন। তারপরে ফেল ফর দ্য উইন্ডো লেজ, অর্থাৎ জানালার যে নিচের অংশটা হাতড়ালেন তিনি, কারণ হি হিমসেলফ ওয়াজ ব্লাইন্ড, সেটা তিনি করবেন। এবং তারপরে কি করলেন, হি মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, তিনি মেয়েটার সাথে ভান করলেন যেন তিনি বাইরের দৃশ্য দেখছেন। তাহলে এক্স্যাক্টলি আমি যেটা শুরুতে বলেছি, রিড দ্য টেক্সট, দ্য টেক্সট ইজ দ্য কি। টেক্সটের ইচ এন্ড এভরি লাইন, বিশেষ করে দ্য ইম্পর্টেন্ট লাইনস, সিগনিফিক্যান্ট লাইনগুলো যদি কনটেক্সটগুলো আমরা ভালো করে তৈরি করি, ইউ ক্যান অ্যান্সার এনি কোশ্চেন। এবং এটা মনে রাখবে, যখন স্যারেরা খাতা দেখবেন, তারা কিন্তু তাদের সঙ্গে মডেল যে অ্যান্সার শিট থাকে, সেখানে কিন্তু টেক্সটের পেজ নাম্বার এবং লাইনগুলোই জাস্ট মেনশন করা থাকে। তাহলে বুঝতে পারছো তাদের অ্যাপ্রোচটা কিন্তু ওইদিকে হবে। তারা দেখবেন কতটা তুমি টেক্সটের প্রতি কতটা ফেথফুল, টেক্সটের প্রতি কতটা মাইন্ডলি ফলো করেছো, এবং অবশ্যই ইউ হ্যাভ টু রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আর এখানে যে প্রশ্নগুলো আমি যেটা বললাম, যে প্রথম প্রশ্নের যে উত্তরটা, হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, টেক্সটে যে লাইনটা আছে, আমি সবসময় বলবো স্টুডেন্টদের রাইট ইন ইনডাইরেক্ট স্পিচ, কারণ ডাইরেক্ট স্পিচে লিখতে গেলে প্রবলেমটা কোথায়, যদি তুমি ঠিকঠাক কোড না করতে পারি, তোমার নাম্বার কিন্তু কমবে। তাহলে ইটস বেটার টু রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। তাহলে এরকম ভাবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, বাকি কয়েকটা আমি ইম্পর্টেন্ট লাইনস বলছি, তোমরাও সেটা জানো। এই ধরনের লাইনগুলোর কনটেক্সট, কে বলেছেন, কি উদ্দেশ্যে বলেছেন, কাকে বলেছেন, এই জায়গাগুলো যদি একটু দেখে যাও, তাহলে আমার মনে হয় ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ। যেমন ধরো, শি উড ফরগেট আওয়ার ব্রিভ এনকাউন্টার, এখানে ব্রিভ এনকাউন্টারটা বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ কে বলেছেন, কাকে বলেছেন, ইটস অলমোস্ট ক্লিয়ার। কিন্তু এই যে বিগার পার্টগুলো, 2 নম্বর বা 3 নম্বরের যে পার্টগুলো, এখানে কিন্তু স্টুডেন্টরা অনেক সময় ভুলে যায় বা পয়েন্টগুলো মিস করে যায়, এগুলো একটু দেখে যেতে হবে। বা এরকম যদি আমি বলি, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাড এ প্রিটি ফেস, এটা দ্য গার্ল সেড দিস, এই সংক্রান্ত যে কোশ্চেন গুলো আছে বা পার্ট অফ দ্য কোশ্চেন। বা আবার ধরো শেষের দিকে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেফারি। তাহলে এই লাইনগুলো রিলেটেড যে পার্টগুলো আছে, বেশিরভাগই ধরো আমি প্রথমে যে প্রশ্নটা আজকে আলোচনা করেছি, 1 + 2 + 1 + 2, এইগুলো ধরো ওরকম 1 + 2 + 3, এইভাবে পার্ট কোশ্চেন থাকবে। এবং রেস্ট অ্যাসিওর দ্যাট এবারেও কিন্তু আইস হ্যাবিট থেকে এরকম লাইন দিলে প্রশ্ন হবে এবং পার্ট কোশ্চেন থাকবে। পার্ট কোশ্চেন গুলো থেকে আগেই যেটা বলেছি, নাম্বার পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তাহলে মোটামুটি আমরা আইস হ্যাবিটের ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করলাম। এবারে আমরা প্রজেক্ট টাইটেলটা এবং অথরের নাম, অবশ্যই সাথে ভালো জিনিস একটা বলেছেন, প্রতিটা টেক্সটের নাম এবং দ্য নেম অফ দ্য অথর, কবিতার ক্ষেত্রে নেম অফ দ্য পোয়েট, এগুলো উইথ প্রপার স্পেলিং খুব ভালো করে মাইন্ডফুলি কিন্তু দেখে যেতে হবে, যাতে, কারণ ইন্ট্রোডাকশনে আমাদের অনেক সময় লিখতে হয় যে কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে, সেখানে যেন কোনো ভুল না হয়। প্রথমেই যদি এরকম তুমি সিলি মিস্টেক করে ভালো, তাহলে তোমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে এক্সামিনারের চোখে। বেশ, এবারে আমরা পরের টেক্সটটা যাই, সেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের বিখ্যাত অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে, স্ট্রং রুটস। স্ট্রং রুটস এর ক্ষেত্রেও যদি আমরা দেখি, কয়েকটা ভাগে আমাদের ভাগ করতে পারি। প্রথমে ডক্টর কালামস চাইল্ডহুড, সাম অ্যাকাউন্ট অ্যাবাউট হিজ ancestral house, his parents and the food habit. তারপরে আমরা দেখব তার লোকালিটি কেমন ছিল, তারপরে দেখব যে রেফারেন্স অ্যাবাউট দ্য শিবা টেম্পল অ্যান্ড ডক্টর কালামস ফাদার্স ফ্রেন্ড পাক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তার রেফারেন্স আছে। স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে তার বাবার সাথে ডিসকাশন আছে, এবং হিজ ফাদার্স details advice regarding the spirituality, regarding the relevance of prayer, এটার উপরে আছে। এবং শেষের দিকে আমরা দেখব the daily habits of Dr. Kalam's father and Kalam's effort to emulate his father. Emulate মানে কাউকে ফলো করে তার ইকুয়াল হওয়ার চেষ্টা করতে। তাহলে এইভাবে কয়েকটা যদি আমার পার্ট ভেবে নিই,
তাহলে আমরা কয়েকটা জায়গার উপর আমরা কনসেন্ট্রেট করতে পারি। যেমন ধরো একটা লাইন আছে, আই নর্মালি এট উইথ মাই মাদার। এখানে কি ফুড তার মাদারকে অফার করেছে, এটার জন্য 3 নম্বর একটা পার্ট আছে। তো এই জায়গাগুলো একটু দেখে যাও, কারণ এখানে তুমি সব ইনফরমেশন তোমরা যদি প্রোভাইড করতে পারো একদম তাহলে অলমোস্ট ফুল মার্কস পেয়ে যাবে। আবার ধরো আরেকটা কোশ্চেন আমি আলোচনা করছি, হিজ অ্যান্সার ফিল মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি এন্ড এনথুজিয়াজম। অর্থাৎ এখানে হিজ মানে কালাম, ডক্টর কালামস ফাদারের কথা বলা হচ্ছে, এবং তার যে প্রেয়ার বা অন্যান্য বিষয় স্পিরিচুয়ালিটি নিয়ে তার যে বিভিন্ন অ্যাডভাইস গুলো, সেটা আমার প্রশ্ন আসতে পারে। আবার শেষের দিক থেকে যদি একটা প্রশ্ন দেওয়া যেতে পারে, দ্য রুটিন, ডেইলি রুটিন অফ ডক্টর কালামস ফাদার। তিনি রেগুলার কখন উঠতেন, তারপর তিনি কোকোনাট গ্রুপে যেতেন, তারপর বাড়ি ফিরে আসতেন, সেই হ্যাবিটটার উপর, এবং তারপরে হাউ ডিড কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ফিল্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তাহলে এই যে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এইগুলো তোমাদের একটু রেডি করে রাখতে হবে ফর ইয়োর কনভিনিয়েন্স, কারণ একটু তৈরি করে না গেলে তোমাদের পক্ষে লেখাটা খুব ডিফিকাল্ট। এবং এখানেও কিন্তু বারবার বলছি, টেক্সটটা পড়ে তোমরা যদি অ্যান্সারগুলো পয়েন্ট বাই পয়েন্ট এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার সময় ভুলে যাওয়ার কোনো চান্স নেই। আরেকটা কথা আমি এখানে বলি, আরেকটা লাইনের কথা মনে পড়ছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এখানে লোকালিটি ডেসক্রিপশন এবং হাউ দ্য অথর ট্রাইড টু ডিপিক্ট communal harmony, a picture of a wonderful picture of communal harmony, অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারণ একটা ছবি তিনি তুলে ধরেছেন। এইটা কিন্তু একাধিকবার পরীক্ষায় এসেছে। তো এই মেজর পার্টগুলো তোমাদের তৈরি করে রাখতে হবে। মোটামুটি তাহলে আমাদের দুটো টেক্সট আমরা আলোচনা করে নিলাম। এবারে যাব টেক্সট নাম্বার 3, থ্যাংক ইউ ম্যাম। ল্যাংস্টন হিউজের লেখা অসাধারণ গল্প। ইটস এ স্টোরি অফ রিফরমেশন, ইটস এ স্টোরি অফ চেঞ্জ, র্যাডিক্যাল চেঞ্জ। তো এখানে অনেকগুলো পার্ট আছে। প্রথমে রজার, দ্য ইয়ং বয়েজ এফর্ট অফ স্ন্যাচিং মিসেস জোনসেস পার্স, এবং তারপরে মিসেস জোনস কিভাবে ধরে নিলেন এবং তাকে টানতে টানতে নিয়ে গেলেন তার বাড়িতে। and quite unexpectedly she behaved very well with the orphan, এবং কিভাবে তিনি রজারকে রিফর্ম করার চেষ্টা করলেন, কিভাবে মাদালি অ্যাফেকশন দিয়ে তাকে পাল্টে দেওয়ার চেষ্টা করলেন, এই নিয়ে তো গল্পটা। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি রজার ফেল্ড এ ডিপ গ্র্যাটিটিউড ফর দিস এক্সট্রাঅর্ডিনারি লেডি, দ্যাট ইজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস। তো এই পার্টগুলো কত যদি আমরা ভেবে নিই বা একটা ডিভিশন করে নিই, তো এর মধ্যে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন আমরা আলোচনা করতে পারি। যেমন ইউ গানা টেক মি টু জেল, আমরা জানি আমেরিকান ইংলিশে আর গোয়িং টু গনা বলা হয়। এখানকার যে কনটেক্সট, কি কনটেক্সটে এটা বলা হয়েছে, কে বলেছে, এবং এখানে মিসেস জোনসের রিপ্লাই, কারণ প্রশ্নটা করেছে রজার। বা ধরো আরেকটা জায়গা, আই উইল টিচ ইউ রাইট ফ্রম রং। ওয়াজ মিসেস জোনস এবল টু সাকসিড বাই টিচিং রজার রাইট থিং, এই জায়গাটা। অথবা প্রথম দিকে আছে, প্রথম যখন রজারকে ধরে রেখেছিলেন মিসেস জোনস, sweat popped out on the boy's face and he began to struggle, এই জায়গাটা। মিসেস জোনসের ক্যারেক্টারের কোন জায়গা থেকে অনেক সময় কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, কোন একটা লাইন তুলে যে এখানে মিসেস জোনসের ক্যারেক্টার কোন দিকটা রিভিলড হয়েছে, এই জায়গাগুলো। তাহলে তোমাদের এরকম ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমার টেস্ট পেপারের কোশ্চেনগুলো তোমরা অবশ্যই এখন সলভ করছো একদম। তো এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোন লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলোকে তোমাকে বেশি স্ট্রেস দিতে হবে, সেই জায়গাগুলো তোমরা তৈরি করে যাও। এবং তৈরি করার আগে আমি তোমাকে আগেও অ্যাডভাইস করেছি, at first read the text, read the part of the text, then write the main points. পুরোপুরি মুখস্থ করতে গেলে কিন্তু পরীক্ষার সময় ভুলে গেলে তুমি একেবারেই আর কিছু লিখতে পারবে না। তাহলে ল্যাঙ্গুয়েজ মুখস্থ করবে না, পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করো, রিমেম্বার দ্য মেন পয়েন্টস, মেজর পয়েন্টস, তবে রাইট ইন ওন ল্যাঙ্গুয়েজ। আর সেটার জন্যই এখন বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এবং যত বেশি রকম কোশ্চেন তোমরা ফেস করবে, তত বুঝতে পারবে যে কিভাবে আমি অ্যাপ্রোচটা করবো। কারণ অনেক সময় কি হয়, তুমি একটা পার্ট অফ অ্যান্সার তৈরি করে গেছো,
সামান্যটা চেঞ্জ করে বা ইনডাইরেক্টলি দিয়ে দিল, তখন তুমি কিভাবে ওটাকে সলভ করবে, কিভাবে তোমার অ্যাপ্রোচটাই বা কি হবে, সেটা ডিপেন্ড করছে এই প্র্যাকটিসটার উপরে। ফলে এই কটা দিন তোমাদের অ্যাপ্রোচটা কিন্তু এটাই হবে, অর্থাৎ প্র্যাকটিস অ্যাজ মাচ কোশ্চেন্স অ্যাজ ইউ ক্যান, এবং লিখে লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখন কিন্তু আমাদের একটা টেক্সট বাকি রয়ে গেল, সেটা হচ্ছে 3 কোশ্চেন্স। এটা আমরা সবাই জানি, লিও টলস্টয়ের অসাধারণ একটা প্যারাবল, ডাইরেক্ট স্টোরি, এটা একটা নীতিমূলক গল্প। সেখানে আমরা শুরুতেই দেখছিলাম দ্য সার্টেন জার had 3 questions in his mind, 3টে প্রশ্ন ছিল, এবং সেই 3টে প্রশ্নের এটা পার্ট 1। এরপর আমরা দেখলো সেই 3টে প্রশ্নের উত্তর লার্নেড মেন মানে জ্ঞানীগুণী ব্যক্তিরা কিভাবে দিলেন। বাট দ্য জার ওয়াজ স্যাটিসফাইড উইথ নান অফ দেম। যার তিনি কারোর প্রতি সন্তুষ্ট হলেন না, কোনো অ্যান্সারের প্রতি তিনি সন্তুষ্ট হলেন না। তিনি তখন কি করলেন? হি ডিসাইডেড টু মিট এ হারমিট হু ওয়াজ নোন ফর হিজ উইজডম। তারপরে আমরা দেখব হারমিটের সাথে ইন্টারাকশন চলাকালীন হি মেট এ বেয়ার্ডেড অ্যান্ড উন্ডেড ম্যান। সে বেয়ার্ডেড অ্যান্ড উন্ডেড ম্যানের সাথে তার ইন্টারাকশনটা, তার কনভারসেশনটা কি ছিল, এবং ফাইনালি হাউ দ্য হারমিট tried to answer the Tsar's 3 questions by practical examples। তাহলে এই যে 4টে পার্ট, এর মধ্যে প্রথম পার্টটা থেকে কোশ্চেন গতবারে এসে গেছে, অর্থাৎ হোয়াট ওয়ার দ্য 3 questions that occurred to the Tsar, এবং লার্নেড মেন তারা কিভাবে এটা অ্যান্সার দিলেন বা Tsar কেন স্যাটিসফাইড হলেন না। তাহলে আমরা এবার দেখব পরের পার্টগুলোর থেকে কিন্তু আনসার মানে কোশ্চেন আসার চান্স বেশি। যেমন ইন্ট্রোডাকশন বিটুইন দ্য হারমিট অ্যান্ড দ্য Tsar, interaction between the Tsar and the bearded man, and the hermit's effort to satisfy the Tsar's queries। তো সেক্ষেত্রে আমি কতগুলো পার্ট আমি বলতে পারি। যেমন ধরো প্রথম একটা প্রশ্ন, why did the bearded man become the enemy of the Tsar? এর সাথে ধরো আরেকটা পার্ট, what did he swear and resolve to do? Why did he ask forgiveness and what was his promise? তার মানে যেটা আমি বললাম, কনভারসেশন বিটুইন দ্য Tsar and the bearded man। বা এখানে আরেকটা পার্ট হতে পারে, how did the Tsar try to take care of the wounded person with the help of the hermit? এটারও প্রশ্ন আসতে পারে। আবার একদম লেটার লাস্ট পার্টে, how did the hermit try to answer the 3 questions posed by the Tsar? তাহলে এই জায়গাগুলো তোমাদের যে গুরুত্বপূর্ণ জায়গা, এইখান থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের তৈরি করতে হবে ফর ইউর ফাইনাল এক্সাম। এবং আবারও বলছি, রিড দ্য টেক্সট, এটা কিন্তু কোনো বিকল্প নেই। ঠিক। তাহলে আমাদের 12 মার্কস নিয়ে আমরা আলোচনা করলাম। প্রথমে 20 মার্কস ডিসকাস করেছি, এবারে আমরা যাব পোয়েমস। পোয়েমের ক্ষেত্রে আমাদের 4টে কবিতা আছে। তার মধ্যে প্রথমেই যে কবিতাটা আছে, অন কিলিং এ ট্রি বাই গিয়ে প্যাটেল, ইটস অ্যান আইরনিক্যাল পোয়েম। কারণ যে গাছ আমাদেরকে সাস্টেনেন্স দিচ্ছে, সেই গাছকে আমরা প্ল্যান করে মেটিকুলাসলি উই আর ট্রাইং টু কিল ইট। তাহলে এখানের মধ্যে আইরনটা আছে। এবং আমি বলবো শুধুমাত্র প্রজেক্টের ক্ষেত্রে তো বটে, পোয়েমের ক্ষেত্রে প্রতিটা পোয়েমের ইন্ট্রোডাকশনগুলো খুব ভালো করে পড়ো। কারণ শর্ট কোশ্চেনে আসে যে ইন হোয়াট কাইন্ড অফ ভার্স ডিড দ্য পোয়েট রাইট দ্য পোয়েম। তাহলে এখানে ফ্রি ভার্সে তিনি কবিতাটা লিখেছেন, বা এটা যে আইরনিক্যাল পোয়েম, বা এখানে আইরনিটা কোথায় নিহিত আছে এই জায়গাটা। তো এখানে যদি আমরা বলি প্রতিটা কবিতার ক্ষেত্রে একটা কথা প্রথমে মনে রাখবে, তাহলে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য মেইন থিম অফ ইচ এন্ড এভরি পোয়েম। যেটা সাবস্ট্যান্স যদি তৈরি করে যাও তোমরা, মেইন থিম বা সাবস্ট্যান্স, তাহলে তুমি যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবং আমরা কয়েক বছরের যদি ট্রেন্ডটা আমরা অ্যানালাইজ করি, দেখবো বিভিন্ন বছরে কোনো না কোনো কবিতা থেকে জাস্টিফিকেশন অফ টাইটেলটা এসেছে। তাহলে জাস্টিফিকেশন টাইটেলটা অন্য কিছু নয়, তুমি সাবস্ট্যান্সটা লিখলে, তারপরে তুমি টাইটেলটাকে অ্যানালাইজ করলে যে তাহলে ওই থিমের সাথে টাইটেলটা কতটা ম্যাচ করছে, কতটা রেলিভেন্স আছে। তাহলে এটা কিন্তু বেসিক কোশ্চেন, এটা প্রত্যেককেই তৈরি করতে হবে। তার পাশাপাশি দেখো এই কবিতাটা 2টো পার্ট আছে। দ্য গ্রোথ অফ দ্য ট্রি ওভার দ্য ইয়ার্স, বছর ধরে গাছটা কিভাবে বৃদ্ধি হয়েছে, বাই টেকিং দ্য নিউট্রিয়েন্টস অফ দ্য নেচার,
by taking different parts sustenance from the environment. আরেকটা পার্ট হচ্ছে how the tree was killed, the process of killing the tree, the cruel process of killing the tree. তা তোমরা এই দুটো পার্ট যদি করে যাও, the growth of the tree and the process of killing of the tree, তাহলে লাইন তুলেও যদি কোনো প্রশ্ন হয় তাহলে তুমি যে কোনো কোশ্চেন দিতে পারো। যেমন ফর এক্সাম্পল একদম শেষের দিক থেকে একটা লাইন যদি আমরা বলি and then it is done, এখানে যদি প্রশ্ন হয় এখানে ইট বলতে কি বোঝানো হচ্ছে and how it was done, অর্থাৎ ইট বলতে the complete the process of killing the tree, কি করে হচ্ছে যে স্টেপগুলো আছে। অনেক ক্লিনিটি নিয়ে আমরা আলোচনা করলাম যে কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এরপরে আমরা যাব দ্বিতীয় কবিতা, যেটা হচ্ছে আর্থার র্যাবোর লেখা আসলিভ ইন দ্য ভ্যালি। তাহলে এখানেও যদি আমরা ইন্ট্রোডাকশনটা একটু অ্যানালাইজ করি, ইটস অ্যান অ্যান্টি ওয়ার্ড পোয়েম। এটি কিন্তু বেসিক জায়গা, প্রত্যেকটা টেক্সটে তোমরা বেসিক জায়গাটাকে যদি বের করে নিতে পারো, ফাইন্ড আউট করতে পারো, তাহলে তোমাদের পক্ষে প্রিপারেশনটা আরো ইজি হয়ে যাবে। তোমরাও কিন্তু একটা প্ল্যান করতে পারবে যে কি কোশ্চেনটা এক্সপেক্টেড। তাহলে এখানে ইভ্যালুয়েট আসলিভ ইন দ্য ভ্যালি অ্যাজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম, একদম টেক্সট থেকে রেফারেন্স দিয়ে তোমাদের এই কোশ্চেনটা লিখলে তোমরা বেশি মার্কস পাবে। বা ধরো এই প্রশ্নটাই যদি একটু অন্যভাবে দেওয়া হয়, ইন হিজ সাইট দেয়ার আর 2 red holes, তাহলে এখানে এই সংক্রান্ত এই যে লাইনটা তুলে দিয়ে কিন্তু শেষের দিকে এই পার্টটা থাকতে পারে, হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট এগেইনস্ট দ্য ওয়ার ইজ রিভিলড হিয়ার। বা ধরো আর একটা জায়গা আছে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হোয়াই আর নট হামিং ইনসেক্টস এবল টু ডিস্টার্ব হিজ রেস্ট, তাহলে এই জায়গাটা। বা হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, এখানে ইয়ং সোলজারের কথা বলা হচ্ছে, তার হাসিটা কেন কোলের শিশুর মতো, তাহলে এখানে এক্সপ্লেন দ্য কম্পারিজন। বা আরেকটা জায়গায় প্রশ্ন হতে পারে, ডেসক্রাইব দ্য প্লেস হোয়ার দ্য সোলজার ইজ লাইং পিসফুলি, তাহলে এই ভ্যালিড ডেসক্রিপশনটা। বা হাউ ডাজ দ্য ইয়ং সোলজার লাই অন দ্য ভ্যালি, তার যে পোস্টার গুলো আছে, তার যেভাবে সে শুয়ে আছে বা তার চারপাশে কি আছে, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে টেক্সটটাকে আমাদের, যেটা আমি এই কথাটা অনেকবার রিপিট করলাম কিন্তু বলতে বাধ্য হচ্ছি, স্টুডেন্টরা কিন্তু এটাই বেশি ভুল করে, বেশি তারা সহায়িকা বইগুলো তৈরি করতে যায়, কিন্তু আমি বলবো রিড দ্য টেক্সট, এবং টেক্সট পড়ে কোশ্চেন, এই ধরনের কোশ্চেন তোমরা যদি ফেস করো দেখবে তোমাদের পক্ষে উত্তর লেখাটা অনেক সহজ হবে। এবং এক্ষেত্রেও কিন্তু বেসিক কোশ্চেন কিন্তু সাবস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টাইটেল, অর্থাৎ জাস্টিফাই দ্য টাইটেল, কেন এখানে আসলিভ ইন দ্য ভ্যালি এই টাইটেলটা দেওয়া হয়েছে, কেন? কারণ আসলিভ কথাটার মধ্যে আইরনি আছে, and he is not actually asleep, he is already dead, তাহলে সেই জায়গাটা এবং অ্যান্টি ওয়ার থিং, এই দুটো জায়গা করে আমি স্টুডেন্টদের কনসেন্ট্রেট করতে পারবো। এবং এটা মনে রাখবে, এটাও কিন্তু একটা সনেট, এবং তোমাদের টেক্সটে অনেকগুলোই সনেট, অ্যাকচুয়ালি দেয়ার আর 3 সনেটস। নেক্সট যেটা বলবো, সনেট নাম্বার 18, শেক্সপিয়ার এর সনেট নাম্বার 18 এর প্রথম লাইনটা আমরা জানি, shall I compare thee to a summer's day? তো এখানেও আমরা যদি দেখি, এখানে মেইন থিমটা হচ্ছে টাইম, ডেথ, ইমর্টালিটি, অর্থাৎ ইটস এ রিকারেন্ট থিম অফ শেক্সপিয়ারস 154 সনেটস। তবে এই কবিতায় যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে এখানে কিন্তু দুটো পার্ট আছে। ফার্স্ট অফ অল, কম্প্যারিজন বিটুইন দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ড অ্যান্ড এ ডে ইন দ্য সামার, বাই সামার ডে, এবং এই দুটোর মধ্যে কম্পেয়ার করে the poet tries to establish that his friend is superior to a summer day, to that of a summer day. তো এই পার্টটা তোমরা তৈরি করলে, আর একটা পার্ট বাকি রয়ে গেল, how did Shakespeare try to immortalize his beloved friend? তো সেখানে লাইন তুলে প্রশ্ন হতে পারে, যেমন ধরো, and every fair from fair sometime declines, তাহলে এখানেও এই যে এক্সপ্রেশন গুলো আছে, ওয়ার্ডের মিনিং গুলো কিন্তু জানতে হবে। একটা ফেয়ারের মানে হচ্ছে বিউটি, আর একটা ফেয়ারের মানে হচ্ছে বিউটিফুল অবজেক্ট। আবার ধরো একটা লাইন আছে, when in eternal lines to time thou growest, অর্থাৎ ইটারনাল লাইন্স এর মাধ্যমে কিভাবে তার প্রিয় বন্ধু গ্রোথটা তিনি
কন্টিনিউ করতে চাইছে। তারপরে এখানেও কিন্তু সেই ইমর্টালিটির প্রশ্ন। তাহলে এই ধরনের যে আমি টেক্সটটাতে দুটো পার্টের যে বললাম, আমি ডিভিশনটা বললাম, কোনো না কোনো পার্ট থেকে কোশ্চেন আসার খুবই সম্ভাবনা। ফলে এখানে তোমরা সাবস্ট্যান্সটা তৈরি করলে তোমরা দুটো পার্ট খুব ভালো করে বুঝতে পারবে। এবং বিশেষ করে আমি বিশেষ গুরুত্ব দিতে বলবো লাস্ট পার্টটা, কারণ এটাই কিন্তু কবিতার মূল থিম, ইমমর্টালাইজেশন অফ দ্য পোয়েটস বিলাভেড ফ্রেন্ড থ্রু দ্য ইটারনাল লাইন্স অফ দ্য পোয়েট। ফাইনালি দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কিটসের অসাধারণ কবিতা, ইটস এ সনেট, ইটস এ পেট্রার্কাল সনেট। শেক্সপিয়ারের সনেট পেট্রার্কাল সনেট ডিফারেন্স আছে, যদিও এই টেকনিক্যালিটিস গুলো তোমাদের অতটা জানতে হবে না, কারণ জাস্ট এইটা জেনে রাখো ফর দ্য সেক অফ দ্য শর্ট কোশ্চেন্স। আর এখানেও কিন্তু মেন থিম হচ্ছে দ্য ইটারনাল মিউজিক অফ নেচার, অর্থাৎ থ্রু দ্য সাইকেল অফ সিজনস দ্য মিউজিক অফ নেচার নেভার এন্ডস। এইটার উপরে কিন্তু এই লাইনটাকে ইলুসিডেট করতে বলতে পারে যে শো হোয়াই দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তার মানে এখানেই গোটা কবিতার সাবস্টেন্সটা কিন্তু লিখতে হবে। আবার যদি এটার আমি একটু জাস্ট দুটো ভাগ করি, দুটো পার্ট আছে। প্রথম পার্টে আছে পিকচার অফ সামার, স্পেশালি দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য গ্রাসহপার, আর সেকেন্ড পার্টটা হচ্ছে পিকচার অফ উইন্টার, দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ক্রিকেট। তাহলে এটা দুটো পার্ট। তাহলে বেসিক্যালি আমরা যত রকম কোশ্চেনই ফেস করি না কেন, যদি বেসিক জায়গাটা আমরা কনসেন্ট্রেট করি, তো আমরা যে কোনো কোশ্চেন অ্যান্সার কিন্তু লিখতে পারবো। এবং এইটাই তোমাদের করতে হবে, প্রতিটা পোয়েমের সাবস্ট্যান্স আর টাইটেল তৈরি করে যাও, তারপরে ইম্পর্টেন্ট লাইনগুলোকে টেস্ট পেপার দেখে দেখে সলভ করার চেষ্টা করো, দেখবে ইউ উইল গেট নো প্রবলেম, ইউ উইল হ্যাভ নো প্রবলেম ইন দ্য এক্সামিনেশন হল। এবার এখানে দুটো কথা আমি বলবো, দ্য পোয়েট্রি অফ আর্থে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট দুটো ইনসেক্টকে কিন্তু কি করা হয়েছে না ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, যার জন্যে দি ক্রিকেট দ্য গ্রাসহপার এবং জি ক্যাপিটাল সি ক্যাপিটাল, ডোন্ট ফরগেট দ্যাট। ঠিক একইভাবে আসলে ইন দ্য ভ্যালিতে নেচারকে পার্সনিফাই করছে এন দ্য ক্যাপিটাল, ডোন্ট ফরগেট দিস। এবং আমরা এই যে ব্রড কোশ্চেনগুলো মোটামুটি রোজ বই আলোচনা করলাম, এক্ষেত্রে একটা কথাই বলবো, যখন যে কোশ্চেনে তুমি লিখবে রাইট ইন দ্য সেম টেন্স, ডোন্ট কনফিউজ উইথ পাস্ট এন্ড প্রেজেন্ট। কোশ্চেন যদি প্রেজেন্টে থাকে উত্তরটা প্রেজেন্টে লেখাই বেশি শ্রেয়, তবুও যদি এরকম কিছু নাও হয় অন্তত সবটা যেন একই টেন্সে হয়, এটা ভুললে চলবে না। তো আমরা এবার সবশেষে যাবো ড্রামা, অর্থাৎ একটাই তোমাদের নাটক আছে, আন্তন চেকভের লেখা দ্য প্রপোজাল। চেকভ CHEKHOV, এটা কিন্তু বহু স্টুডেন্ট ভুল করে, কেউ লিখে একদম, মানে নাট্যকারের নাম যদি তুমি ভুল লেখো তাহলে তোমার সম্বন্ধে একটা পোর ইমপ্রেশন তৈরি হবে। তাহলে এই জায়গাটাকে একটা বেসিক জায়গা, এটা একটা এলিমেন্টারি যে একটা জায়গা, এই জায়গাতে যেন ভুল না হয়। তো এই নাটকটার সম্বন্ধে প্রথমেই আমরা যেটা বলবো, ইটস ওয়ান অ্যাক্ট প্লে, একাঙ্ক নাটক, ইটস এ ফার্স, ইটস এ কাইন্ড অফ কমেডি, কিন্তু যে কমেডিতে একটু বেশি করে এক্সাজারেটেড সিচুয়েশন থাকে, ক্যারেক্টারগুলো এক্সাজারেটেড বাড়িয়ে বলা হচ্ছে যাদের সম্বন্ধে, তাকে আমরা বলি ফার্স। তো এখানে আমাদের তিনটে প্রশ্ন থাকবে, ইউ হ্যাভ টু রাইট অ্যাট লিস্ট ওয়ান কোশ্চেন আউট অফ 3। এই তিনটে কোশ্চেন কিরকম থাকবে? একটা থাকবে স্টক কোশ্চেন, কোনো ক্যারেক্টার নিয়ে, আর দুটো থাকবে কোনো লাইন তুলে প্রশ্ন হবে। তো এটা মোটামুটি খুব বড় না হলেও এর মধ্যে অনেক ঘটনা আছে, যেমন প্রথমে লোমভস এন্ট্রি ইনটু দ্য হাউস অফ শুভকভ, conversation with Shubukov and then with Natalia. তারপর লোমভ soliloquies, he was talking to himself regarding the marriage, why he should marry at that point of time. তারপরে দেখব যে দুটো ডিসপিউট আছে, ফার্স্ট ডিসপিউট রিগার্ডিং a land called Oxen Meadows and second dispute was regarding hunting dogs. They are respecting hunting dogs, Squeezer and Gaze. At the end, যেটা কমেডিতে হয়, কমেডি ট্র্যাডিশন অনুযায়ী all the complexities were resolved and the play
came to an end with a happy conclusion. তো এখানে যদি প্রথমে আমরা ইম্পর্টেন্ট কোন কোশ্চেনগুলো যদি আলোচনা করি, গত বছর নাটালিয়ার ক্যারেক্টারটা এসে গেছিল, তাহলে আমরা ধরে নিতে পারি ক্যারেক্টার অফ শুভকভ অথবা ক্যারেক্টার অফ লোমভ। বিশেষ করে ক্যারেক্টার অফ শুভকভ অ্যাজ এ সেন্সিবল ফাদার, তিনি নিজেকে he was instrumental in resolving the disputes between Natalia and Lomov। এটা একটা ব্যাপার। এছাড়া show how the author tries to describe the picture of 18th century society, 18th century Russian society, এটাও দেখে যেতে পারো। অথবা দ্য ম্যারেজ এজ দ্য থিম, কারণ নাটকটার মূল থিম কিন্তু ম্যারেজ। কিন্তু আমি বলবো বেশি নম্বর পেতে চাইলে তোমাদের টেক্সটটা পড়তেই হবে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট লাইন যেগুলো তুলে প্রশ্ন হয়, যাতে অনেকগুলো পার্ট কোশ্চেন থাকে, সেগুলোকে একটু বেশি করে তোমাদের অভ্যাস করতে হবে। যেমন ধরো, ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, যে লোমোভের সলিলোকুই, লোমোভ ওয়াজ টকিং টু হিমসেলফ, নিজের সাথে কথা বলছে। সেখানে এই লাইনটার পরিপ্রেক্ষিতে যে কোশ্চেনগুলো আছে, তো হোয়াই ডিড লোমোভ থিঙ্ক সো, কেন লোমোভ এটা ভাবছে, তাহলে হোয়াই ডিড হি থিঙ্ক নাটালিয়া অ্যাজ দ্য পারফেক্ট ব্রাইড, এই জায়গায়। বা আবার ধরো, বোথ দেয়ার ইজ এ মার্চেন্ট কাম ফর গুডস, এটা শুভকব বলেছেন, ইটস এ ভেরি ডিসপ্যারেজিং রিমার্ক, কারণ তিনি তার মেয়েকে কমোডিটির সাথে তুলনা করছেন। তাহলে এখানে একটা লাস্ট পার্ট আসতে পারে যে what picture of the society or the mindset of the people is revealed here. আবার ধরো, bring him back, একটা জায়গায় আছে লোমভকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে আবার নাটালিয়া ফিরিয়ে আনতে বলছে, এই সংক্রান্ত যে লাইনটা। আর এবারে যেহেতু মানে গতবারে হান্টিং, তোমার অক্সিমেন্টটা এসে গেছে, এবারে হান্টিং ডগস নিয়ে তাদের যে ডিসপিউট, এই জায়গাটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে মোটামুটি প্রবাবল জায়গাগুলো, যে জায়গাগুলো তোমাদের আমি বললাম, এর পাশাপাশিও তোমরা টেস্ট পেপার যদি দেখো, এরকম অনেক ইম্পর্টেন্ট লাইনস আছে, যেসব জায়গাগুলো তোমরা যদি একটু তৈরি করে যাও আগের থেকে, তাহলে তোমরা বেশি মার্কস রিজার্ভ করবে। কারণ আমি আবারও বলছি যে ক্যারেক্টারতে 6 নম্বর থাকবে, কিন্তু তার থেকে পার্ট কোশ্চেন আমরা অ্যাটেন্ড করি, সেখান থেকে আমাদের কিন্তু বেশি মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, স্কোপটা অনেক বেশি। তাহলে আমরা টোটাল ডিকিউ গুলো সবই আলোচনা করে নিলাম, প্রোজ থেকে 2টো, পোয়েম থেকে 2টো, আর নাটকটা থেকে 1টা। এবারে আমরা যাব গ্রামার। তো গ্রামারে তোমরা ক্লাস 11-এ প্রচুর প্র্যাকটিস করেছো, তারপর থেকে করে আসছো, সেম ফরম্যাট, খালি ডিফারেন্স হচ্ছে এখানে একটা নতুন জিনিস আছে, কারেকশন অফ এরর। তো শুরুতে থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেড, 6টা কোশ্চেন, তার মধ্যে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফারেন্স অফ সেন্টেন্স, জয়েনিং, স্প্লিটিং, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এইগুলো তোমরা অনেক প্র্যাকটিস করছো, আরো করে যেতে হবে। মূলত প্রোজগুলো থেকে প্রশ্ন আসছে, কোনো কোনো সময় প্লে থেকেও 1-1টা প্রশ্ন দেওয়া আসছে। এরপরে আর্টিকেল এন্ড প্রিপোজিশন, হাফ ইন্টু 6, 6টা শূন্যস্থান থাকবে। এখানে তোমরা পরীক্ষা খাতায় লিখবে, কমা দিয়ে লিখবে বা সেমিকোলন দিয়ে লিখতে পারো, ঠিক এক্স্যাক্টলি 6টা কিন্তু লিখতে হবে। কারণ অনেক সময় তোমাদের কোশ্চেন পেপারে শূন্যস্থানে মার্কিং করা থাকে 1, 2, 3, তাহলে বেটার হবে 1 লিখে প্রথম আর্টিকেল অফ প্রিপোজিশনটা লিখে দিলে, তাহলে এটা হলে গুলিয়ে যাওয়ার বা অমিট হওয়ার কোনো ভয় নেই। এবং লাস্ট অফ অল কারেকশন অফ এরর, এটা একটা খুব ভীষণ স্কোরিং একটা জায়গা, কারণ 3টে অপশন দেওয়া থাকবে, আবার যেটা ভুল সেটাও মার্কিং করা থাকবে। তাহলে এটা খুব সাধারণ স্টুডেন্টের পক্ষেও লেখাটা খুব ডিফিকাল্ট নয়। আর আর্টিকেল প্রিপোজিশনের ক্ষেত্রে একটা বলা যেতেই পারে, গত বছর দ্য আইজ্যাকেট থেকে প্রশ্ন ছিল, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে বাকি 3টে যে প্রোজ পিস, সেখান থেকে আর্টিকেল প্রিপোজিশন একটু ভালো করে প্র্যাকটিস করলে হোপ দ্যাট you will get the questions 3 marks easily. এরপরে আমরা আনসিন নিয়ে আলোচনা করব। তো এটা খুবই আশার কথা যে উচ্চ মাধ্যমিক আনসিন রিলেটিভলি ইজিয়ার দেন দ্যাট অফ মাধ্যমিক এক্সামিনেশন। যেটা তোমরা জানো, এখানে there will be no synonyms,
there will be no SAQ, sorry SAQ না, SAQ থাকবে, there will be no supporting statements. প্রথমেই হবে চারটে ট্রু ফলস উইদাউট এনি সাপোর্টিং স্টেটমেন্ট। কি ধরনের টেক্সট থাকে? অটোবায়োগ্রাফিক্যাল কোনো এসে থাকতে পারে, কোনো সার্ভে রিপোর্ট থাকতে পারে, নর্মালি কোনো নিউজ পেপার আর্টিকেল থাকতে পারে। তাহলে সেখান থেকে প্যাসেজ গুলো প্রশ্ন হবে, প্রথমে চারটে তোমরা ট্রু ফলস লিখবে, সাপোর্টিং স্টেটমেন্টের কোনো প্রশ্ন আসছে না। এরপরে তিনটে ডিকিউ ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, যেটা প্রত্যেকটা 2 নাম্বার এবং কোন প্রশ্ন 2 বা 3 বা 4 যেমন দরকার যতটা ততটা তুমি লিখতে পারো। 2 লাইনেও অ্যান্সার কমপ্লিট হতে পারে, আবার 4 লাইনেও লিখতে হতে পারে। চেষ্টা করবে কোশ্চেনটা ভালো করে পড়ার, এবং এমনভাবে প্রশ্নটা হয় বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট তুমি প্যাসেজ থেকে লাইনগুলো লিফট করেও দিতে পারো, মানে তুলে লিখতে পারো। খালি একটা ব্যাপারে তোমাদের কেয়ারফুল থাকতে বলবো, যদি অটোবায়োগ্রাফিক্যাল কোনো প্রোজ থাকে, কারণ আত্মজীবনী, সেক্ষেত্রে তো লেখাটা থাকবে ফার্স্ট পারসন ন্যারেটিভে, তো উই হ্যাভ টু অ্যান্সার ইন থার্ড পারসন। কখনো আই উই দিয়ে কিন্তু উত্তর লেখা যায় না, এটা প্রত্যেকে মাথায় রাখো। এবং যদি ঠিকঠাক প্র্যাকটিস করো, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি অনেক স্টুডেন্টের পক্ষেই 10-এ 10 পাওয়াটা খুব কঠিন ব্যাপার নয়, রাদার ইজি, বাট ইউ নিড টু প্র্যাকটিস কনস্ট্যান্টলি। বিভিন্ন টাইপের কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো। কয়েক বছর লেটেস্ট কয়েক বছরের ট্রেন্ড হচ্ছে নিউজ পেপার আর্টিকেল, ঠিক রিপোর্ট বলবো না, আর্টিকেল, সার্ভে, ফিচার, এগুলো কিন্তু আসছে। ওই ধরনের প্রশ্নগুলো তোমরা একটু বেশি করে প্র্যাকটিস করে যাও, দেখবে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এবারে আমরা যাব রাইটিং, যেটাকে টেকনিক্যালি বলা হচ্ছে ইএসপি, ইংলিশ ফর স্পেশাল পারপাস। তো প্রথমেই লেটার, লেটার মানে অফিসিয়াল অর বিজনেস অর এডিটোরিয়াল লেটার। তো বিজনেস লেটার বেশ কয়েক বছর আগে দিচ্ছিল। আমি যদি 2-3-4 বছরের ট্রেন্ড আমি অ্যানালাইজ করি, খুব একটা বিজনেস রিলেটেড লেটার কিন্তু আসছে না, বরং কি আসছে, লেটার টু দ্য এডিটর অনেকবার এসেছে বিভিন্ন বার্নিং বা কারেন্ট প্রবলেম নিয়ে, যেমন রেকলেস ড্রাইভিং, মিসইউজ অফ মোবাইল ফোন, তারপরে মিসইউজ অফ প্লাস্টিক ব্যাগস, লিটারিং অফ প্লাস্টিক ব্যাগস এন্ড কাপস হিয়ার এন্ড দেয়ার, ফেলিং অফ ট্রিজ, এই ধরনের যে কোশ্চেন, বা indiscriminate use of loudspeakers and DJ boxes in your area, সাউন্ড পলিউশনের ব্যাপারটা মূলত, যেটা কিছু কিছু তোমরা ক্লাস 10-এও প্র্যাকটিস করেছো। তবে তোমাকে এখানে অনেক বেশি পয়েন্ট দিয়ে অনেক বেশি ডিটেলস লিখতে হবে, কারণ এখানে মিনিমাম ওয়ার্ড লিমিট 150 ওয়ার্ডস, যেটা মাধ্যমিকে ছিল 100 ওয়ার্ডস। তাহলে এখানে আরেকটু গুছিয়ে লিখতে হবে। আর এখানেও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ফরম্যাট। অফিসিয়াল লেটার আমরা জানি, বাঁ দিক থেকে আমরা শুরু করি, টু দ্য এডিটর, তারপরে তার নিচে নিউজ পেপারের নাম, তার অ্যাড্রেস, সাবজেক্ট, বাঁ দিকে আমরা স্যার বলে শুরু করব, নিচে ডান দিকে ইউর্স ফেথফুলি বা ইউর্স ট্রুলি দিয়ে শেষ করে কমা দিয়ে তোমার নেম অ্যান্ড সারনেম, আর বাঁ দিকে প্লেস অ্যান্ড ডেট। এই জায়গাটা যেন কোনো ভুল না হয়, এই জন্য 2 নম্বর আগে থেকে মার্ক করা আছে, নির্দিষ্ট করা আছে, আর বাকিটা বডি অফ দ্য লেটার। তো এর পাশাপাশি আমরা বলবো কিছু অফিসিয়াল লেটার, যেমন লেটার টু দ্য হেডমাস্টার, যেমন কনস্ট্রাকশন অফ সাইকেল সেট বা ইমপ্রুভমেন্ট অফ দ্য লাইব্রেরি, এই ধরনের কোশ্চেন কিন্তু মাধ্যমিকও তোমরা করেছো। আবার তাহলে লেটার টু দ্য ম্যানেজার অফ এ ন্যাশনালাইজড ব্যাংক, সাপোজ ইউ হ্যাভ লস্ট ইউর সেভিংস পাসবুক, তো সেটা তুমি জানিয়ে কিভাবে লিখবে, রিকোয়েস্ট করবে নিউ বা ফ্রেশ পাসবুক ইস্যু করার জন্য। বা লেটার টু দ্য অফিসার ইন চার্জ অফ এ পুলিশ স্টেশন, সেখানেও ধরা তোমার মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট হারিয়ে গেছে, সেটা জানিয়ে ওসিকে চিঠি। তাহলে খালি একটা বিষয় মনে রাখতে হবে, হেড স্যারের ক্ষেত্রে কিন্তু ইউর্স ওবিডিয়েন্টলি সবসময় লিখতে হয়, বাকি যে কোনো অফিসিয়াল লেটারে আমরা ইউর্স ফেথফুলি লিখতেই পারি, সেটা কোনো টেকনিক্যালি কোনো ভুল নয়। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা একটু ল্যাঙ্গুয়েজ, কিভাবে ইন্ট্রোডাকশনটা করবো, যেমন আমরা এইচএম এর লেখার ক্ষেত্রে বলি উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ, বা এডিটরকে লেখার ক্ষেত্রে থ্রু দ্য কলামস অফ এ রেস্টিং ডেলি আই লাইক টু ভয়েস মাই প্রোটেস্ট এগেইনস্ট বলে ইস্যুটা তুমি নাম বললে। কোনো ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট দিতে যেন ভুল না হয়। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে যদি 1-2 করে তোমরা মডেল তৈরি করে যাও, পরীক্ষার হলে কিন্তু লেখাটা অনেক বেশি ইজি হয়ে যাবে।
আর এরপরে আমরা আলোচনা করব রিপোর্ট রাইটিং। তো আমরা যে কোনো একটা কিন্তু করলেই হবে, আইদার লেটার অর রিপোর্ট অর প্রেসি। তো রিপোর্ট রাইটিং মূলত ইভেন্ট রিপোর্ট, কোনো অ্যাক্সিডেন্ট বেসড রিপোর্ট উচ্চ মাধ্যমিকে থাকে না। মূলত স্কুলের যে বিভিন্ন ইভেন্টগুলো হয় থ্রু আউট দ্য ইয়ার, যেমন ধরো রিপাবলিক ডে সেলিব্রেশন, দ্য বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজি সুভাষচন্দ্র বসু, যেটা সামনেই আছে আমাদের 23rd and 26th। আবার ধরো এডুকেশনাল এক্সকারশন বা অবজারভেশন অফ বিভিন্ন ধরনের অবজারভেশন, যেটা অবজারভেশন রবীন্দ্র জয়ন্তী, কন্যাশ্রী ডে। আবার আসতে পারে তোমাদের স্কুলে কোনো বিশেষ সেমিনার হয়েছে, এই সেমিনার অন কেরিয়ার কাউন্সিল অনেক জায়গাতে হচ্ছে, এটা তুমি নিজে আই উইটনেস ছিলে, অ্যাজ এন আই উইটনেস তুমি কিভাবে এটাকে রিপোর্ট আকারে লিখবে। আবার সেফ ড্রাইভ সেফ লাইফ, ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে অনেক জায়গাতে স্কুলগুলোকে নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনগুলো বিভিন্ন প্রোগ্রাম করে। তাহলে এইগুলোর একটা দুটো করে যদি মডেল, আমি যেমন লেটারের ক্ষেত্রে বলবো, এখানেও যদি তৈরি করো, কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ বাই লোকাল ক্লাব, এই ধরনের প্রশ্ন। এখানেও ফরম্যাট ইম্পর্টেন্ট। এটা হেডিং আমরা দেবো, বাঁ দিকে প্রথমে প্লেস অ্যান্ড ডেট দেব, কিন্তু শেষে যখন লিখবো বাই দিয়ে স্টাফ রিপোর্টার লিখবো না, আমরা লিখবো বাই দিয়ে তোমার নিজের নাম আর পদবিটা লিখতে হবে, নেম এন্ড সারনেম, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তাহলে আশা করবো তোমরা বিভিন্ন টাইপের প্রশ্ন অলরেডি প্র্যাকটিস করছো। রাইটিং এর উপর কিন্তু আলাদাভাবে গুরুত্ব দাও, কারণ রাইটিং এর স্টুডেন্টরা সব থেকে কম নাম্বার পায়, কারণ এটার প্র্যাকটিস তোমরা কম করো, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। এবার লাস্ট অফ অল বাকি থাকলো প্রেসি রাইটিং, যেটা অবশ্যই থাকবে, প্রত্যেক বছরই পরীক্ষা থাকে, কিন্তু স্টুডেন্টরা কম এটা অ্যাটেম্প করে এই জন্যেই, কারণ প্রেসিতে ইউ হ্যাভ টু রাইট ইন রোল ল্যাঙ্গুয়েজ। একটা প্যাসেজ থাকবে, সেটাকে 1/3 তোমাকে করে লিখতে হবে এবং একটা হেডিং দিতে হবে, এবং কেউ যদি হাফ করেও লিখে তাও তোমার নাম্বার মোটামুটি পাবে। তবে কিন্তু মনে রাখতে হবে যে কোনো রকম এক্সাম্পল কোনো রিপিট করা যাবে না, ডিরেক্ট নারেশনে লেখা যাবে না, অনেক রকম সমস্ত অব্লিগেশনস আছে। তো আমি স্টুডেন্টদের যেটা বলবো, ইজিয়ার কিন্তু প্রথম দুটো, অর্থাৎ আমি তোমাদের বলবো যদি আগের থেকে প্রেসি প্র্যাকটিস না করো, প্র্যাকটিসটা আমার মনে হয় বাদ দেওয়াই ভালো। বেটার অপশন আইদার রিপোর্ট অথবা লেটার, দুটো বেশি করে তৈরি করে যাও, যেটা বেশি কনভিনিয়েন্ট হবে, যেটা তোমাদের ইজি মনে হবে অন দ্য গিভেন ডে, তুমি সেটাকে অ্যান্সার করো। আর মনে রাখবে রাইটিং এর একটা যেটা আমাদের গোল্ডেন রুল, থিঙ্ক অ্যান্ড দেন রাইট। আগে কোশ্চেনটা মাইন্ডলি পড়ো, ভাবো, তারপরে লেখো। কারণ শুরুতেই যেটা বলেছি, প্রপার প্ল্যানিং বা স্ট্র্যাটেজি মাথায় না যদি লেখো, তাহলে কিন্তু লেখাটা অতটা ভালো হবে না, অর্গানাইজেশন ঠিক থাকবে না, প্রপার ইউজ অফ ওয়ার্ডে গন্ডগোল হতে পারে, এবং ওভারঅল উত্তরটা খুব একটা স্যাটিসফ্যাক্টরি হবে। বেশ, এবার আমরা একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে জানবো। অবশ্যই। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে তোমরা বিফোর দ্য এক্সাম কিভাবে প্রিপারেশন নেবে, এবার আলোচনা করব পরীক্ষার দিন অন দ্য গিভেন ডে 3 hours 15 মিনিটটা তোমরা কিভাবে ইউটিলাইজ করবে। তো প্রথমেই যেটা বলবো, যেটা তোমাদের বলাই থাকে, ফার্স্ট 15 মিনিটস আর ফিক্সড ফর রিডিং কোশ্চেন্স। প্রশ্ন পড়াটা মানে কি? প্রশ্ন পড়া মানে চুজ দ্য প্রপার কোশ্চেন্স, অর্থাৎ বিশেষ করে ডিকিউ গুলো। তুমি প্রজেক্ট 4টে কোশ্চেন তোমার কাছে আছে, তার মধ্যে স্টক কোশ্চেন আছে হয়তো 4+2, আবার একটা কোশ্চেন আছে 1+2 1+2। তুমি স্বভাবতই ইউ উইল বি টেম্পটেড টু রাইট দ্য পার্ট কোশ্চেন্স, রিলেটেড কোশ্চেন, কিন্তু তোমাকে আগে দেখতে হবে তুমি প্রতিটা পার্ট কনফিডেন্টলি লিখতে পারবে তো, এইটা আগে নিজেকে কনভিন্স করো। মানে প্রতিটা পার্ট তুমি ভালো জানো কিনা, যদি জানো অবশ্যই তুমি অ্যাটেন্ড করবে। তাহলে প্রথম 15 মিনিট হবে তোমার আগে দেখে নেওয়া যে কোন কোশ্চেনগুলো তুমি অনেক বেটার প্রিপেয়ার উত্তর লেখার ক্ষেত্রে। তারপরে তুমি সেগুলো মার্কিং করো। এরপরে তুমি অবশ্যই এসে গুলো তোমার দেখতে হবে, কোন এসে কিউ গুলো, যেহেতু তোমাদের 8টার মধ্যে 4টে লিখতে হবে, যেগুলো সোজা কথা যেগুলো অল্টারনেটিভ থাকবে, অল্টারনেটিভ গুলো উড পেন্সিল দিয়ে মার্ক করে নাও।
পেন দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ প্রশ্নটা তুমি তো নিয়ে চলে আসো। এবং আরো যদি সময় থাকে রাইটিংটাও কিন্তু ঠিক করে নাও, যে যদি রিপোর্ট রাইটিংটা আমি লিখতে যাই, রিপোর্টের যেটা লিখবো সেখানে আমার পয়েন্টসগুলো কি হবে, হোয়াট উইল বি মাই পসিবল পয়েন্টস, বা কোন পয়েন্টটা আমার নিজস্ব পয়েন্ট হিসেবে অ্যাড করতে পারি। তাহলে প্রথম 15 মিনিট রিড দ্য কোশ্চেন্স অ্যান্ড সিলেক্ট দ্য কোশ্চেন্স, ভেরি ভাইটাল। অনেকেই হয়তো লিখতে শুরু করবে, তুমি এটা করবে না, তুমি কি করছো সেদিকে কনসেন্ট্রেট করো, ডোন্ট লুক অ্যাট আদার্স। নেক্সট অফ অল, প্রথমেই অবশ্যই আমরা স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট, প্রথমেই শর্ট কোশ্চেন দিয়ে শুরু করো। প্রথমেই তোমরা এমসিকিউ আর এসিকিউটা লিখবে, তার জন্যে 30 মিনিটস টাইম রাখতেই পারো। তবে আমি মনে করি যারা খুব ভালো প্রিপেয়ার 20-25 মিনিটেই হয়ে যাবে, কারণ তুমি যত সময় বাঁচাতে পারবে পরের দিকে তুমি সেই টাইমটাকে কাজে লাগাতে পারবে। এরপরে তোমরা ডিগ্রিগুলো করতে পারো, কারণ তোমরা অলরেডি অলমোস্ট তৈরি হয়ে গেছো। কারণ আমরা যেভাবে আলোচনা করেছি, তোমরা এই কয়েকটা দিন যদি ঠিকঠাক প্রিপারেশন নাও, ডিগ্রিগুলো তোমরা খুব একটা সমস্যা হবে না, কমনও পেয়ে যাবে। তো ডিকিউয়ের ক্ষেত্রেও তোমরা টাইম রাখতে পারো 60 মিনিটস, তার মানে 5টা কোশ্চেন 12 মিনিট করে টাইম। তো এখানেও হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে প্রত্যেকটা 12 মিনিট দিতে হবে। যেটা তুমি খুব ভালো প্রিপেয়ার সেটা হয়তো 7-8 মিনিটে হয়ে যেতে পারে। আবার কোনো একটা কোশ্চেন হয়তো একটু তোকে ভেবে লিখতে হচ্ছে, কারণ অনেক সময় আমি আবারও বলছি, তুমি তৈরি করে গেছো পার্ট কোশ্চেন, কোন একটা পার্ট বদলে দিল। তো আইস হ্যাবিট এরকম কোশ্চেন কিন্তু অনেকবার হয়েছে, কোন একটা পার্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেইগুলো যেন ভুল না হয়। একদম অতিরিক্ত আনন্দের উচ্ছ্বাসে একদম ভালো করে না পড়েই লিখে দিলে এটা যেন না হয়। তাহলে 60 মিনিটস ফর অল দ্য ডিকিউজ, মানে 5টা, তার মধ্যে প্রোজ, পোয়েম আর নাটক বা ড্রামাটা আছে। এরপরে তোমরা চলে যাবে গ্রামারে। গ্রামারে 10 মার্কস, 15 মিনিটস এনাফ। তো এর কবে হয়ে যেতে পারে, তবে তোমাদের 2-1টা কোশ্চেন আমি বলবো, যেমন চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, কোনো অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করা বা উল্টোটা ভাইসি ভার্সা, এগুলো কিন্তু খুব ভেবে লিখতে হবে। কারণ তোমরা নিশ্চয়ই জানো গ্রামারের গোল্ডেন রুল, গ্রামারের সঠিক আনসার তখনই বলবো যেটা গ্রামাটিক্যালি কারেক্ট হয়, এবং যদি সেটা মিনিংটা যেন কোনো চেঞ্জ না হয়, মিনিং শুড বি আনচেঞ্জড। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে তোমরা রাইটিংটা অ্যাটেন্ড করতে পারো। রাইটিং যেহেতু খুব বেশি ভ্যারাইটি নেই, যেমন রিপোর্ট রাইটিং কোনো ভ্যারাইটি নেই, কোনো ইভেন্ট বেস রিপোর্ট, আইদার স্কুল ইভেন্ট হবে, বড়দের কোনো ক্লাব সংক্রান্ত কোনো রিপোর্ট, সেটা খুব কমই হয়। এরকম ব্লাড ডোনেশন ক্যাম্পের মতো খুব রেয়ার এগুলো ঘটনা, বেশিরভাগ কিন্তু রিলেটেড টু দ্য ইউর ইনস্টিটিউশন। আর লেটার রাইটিং একটু ভ্যারাইটি থাকতে পারে, যেটা বলেছি, লেটার টু দ্য এইচএম, লেটার টু দ্য আলাদা অফিসিয়ালস, লেটার টু দ্য এডিটর। তাহলে এরপরে তোমরা 30 মিনিট বা হাফ এন আওয়ার রাখতে পারো রাইটিং এর জন্য, কিন্তু লেখার আগে অবশ্যই ভাবতে হবে, পয়েন্টগুলো ঠিক করে কিন্তু লিখবে। তারপরে সবশেষে আনসিন, কারণ আনসিনটা সবশেষে লেখায় বেশি ওয়াইজ ডিসিশন হবে, এবং সেক্ষেত্রে 30 মিনিটস। তাহলে আমি আবার রিপিট করছি, প্রথম 15 মিনিটস ফর রিডিং দ্য কোশ্চেন্স, নেক্সট 30 মিনিটস ফর অ্যান্সারিং দ্য শর্ট কোশ্চেন্স, দ্যাট ইজ 20 মার্কস। তারপরে 60 মার্কস ডিকিউ এর জন্য 60 মিনিটস, প্রত্যেকটা প্রশ্নের জন্য 12 মিনিটস, গ্রামারে 15, রাইটিং এ 30, আনসিন এ 30। লাস্ট অফ অল এখনো 15 মিনিট আমাদের বাকি আছে ফর রিভিশন। রিভিশন কি করবে? রিভাইজ করবে ঠিকঠাক দাগ নম্বরগুলো দিয়েছো কিনা, ভুল জানো, কারণ এটা কিন্তু মাধ্যমিকের ইংলিশ কোশ্চেন নয়। প্রতিটা ক্ষেত্রে তোমাদের দাগ নম্বরে কোনো রকম যেন মিস্টেক না হয়, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। কবির নাম, কবিতার নামের স্পেলিং গুলো ঠিক আছে কিনা, এবং অল দ্য মেন ক্যারেক্টার্স ইন দ্য প্রোজ এন্ড পোয়েমস, বিশেষ করে পোয়েম বলবো না, প্রোজের ক্ষেত্রে এবং ড্রামার ক্ষেত্রে। প্রোজের ক্ষেত্রে যেমন মিসেস নোয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, বা ধরো পক্ষী লক্ষ্মণ শাস্ত্র, বা জারের যে স্পেলিংটা TSA আর জার, এই জায়গাগুলো। আর নাটকের যে 3টে মেন ক্যারেক্টার আছে, নাটালিয়া, যদি স্টেপানভ না মনে না থাকে নাটালিয়াই লিখবে একদম, লোমভের পুরো নাম মনে না থাকলে লোমভটাই লেখো, আর শুভ কবতাই। কিন্তু ওদের
শুভকব লোমম নাটালিয়া, এইটা বেসিক যে ক্যারেক্টার নামগুলো এগুলো যেন ভুল না। সবশেষে স্টুডেন্টদের আমি কিছু ইউজফুল টিপস দিতে চাই, এটা পরীক্ষার আগেও এবং পরীক্ষার দিনেও মনে রাখতে হবে। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে খাতাটা সাজানো। মাধ্যমিকের ক্ষেত্রে যেটা হয় এখানে কিন্তু ডিফারেন্ট, খালি শুরুতে তোমাদের এমসিকিউ এসিকিউ এর জন্য স্পেস প্রোভাইড করা থাকবে, ছক কাটা থাকবে, তারপরে কিন্তু ব্ল্যাঙ্ক পেজ। তাহলে সেখানে ঠিকঠাক মার্জিন দেওয়া, অর্থাৎ টপ বা লেফট সাইডে যে মার্জিন কম্পালসারি, রাইট সাইডেও দিতে পারো চাই। এবং প্রতিটা যে ডিকিউয়ের যে কোশ্চেন যতগুলো পার্ট থাকবে ততগুলো প্যারাগ্রাফ শো করতে হবে, অর্থাৎ প্রতিটা পার্ট সে সঙ্গে যেন একটা ডিফারেন্স থাকে। আমার যদি দেখি দা এক্সামিনে কোন কোশ্চেনের 4টে পার্ট আছে, তাহলে আমাকে 4টে প্যারাগ্রাফ কিন্তু লিখতে হবে এবং প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে যেন একটা ক্লিয়ার গ্যাপ থাকে এবং প্রতিটা কোশ্চেনের পরে পরের কোশ্চেনের মধ্যেও যেন গ্যাপ থাকে। এটা কখনোই ভুললে চলবে না। নেক্সট অফ অল যেটা আমি বলবো, বি কেয়ারফুল অ্যাবাউট দ্য স্পেলিং মিস্টেক্স। এই কথাটা সবসময় আমাদের বলতে হয়, কারণ ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। এখানে যদি অত্যধিক স্পেলিং মিস্টেক হয় অবশ্যই তুমি এক্সপেক্টেড মার্কস কিন্তু ডিজার্ভ করো না এবং তুমি পাবেও না, এটা একটা ব্যাপার। তার পাশাপাশি কোথায় ক্যাপিটাল লেটার স্মল লেটার, যেমন কবির নাম কবিতার নাম প্রথম অক্ষরগুলো কিন্তু ক্যাপিটাল, এগুলো সবাই জানে, তাও কিন্তু আমরা পরীক্ষার দিনে টেনশন করে ভুল করে ফেলি। এগুলো কিন্তু যেন ভুল না হয়। এবং একদম সবশেষে যেটা বলবো যে ওভার রাইটিং, আনটাইডিনেস, এইগুলোকে অ্যাজ ফার অ্যাজ পসিবল এড়িয়ে চলতে, অ্যাভয়েড করতে হবে। লেখার উপর লিখে ফেলা বা কাটাকুটি করে কেটে দিয়ে আবার লেখা, এটা না করে চেষ্টা করো লেখাটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কারণ ইমপ্রেশনটা তৈরি করতে হবে। বিশেষ করে প্রথম থেকেই একজন এক্সামিনার যখনই এমসিকিউ এসিকিউগুলো অ্যান্সার দেখবেন তখনই কিন্তু ইমপ্রেশন তৈরি হয়ে যাবে যে তুমি কেমন স্টুডেন্ট। এবং এসিকিউ এর ক্ষেত্রে আমি যেটা বারবার বলবো যে একদম আননেসেসারি কোনো কিছু লিখে লাভ নেই। ইনফ্যাক্ট কোনো কোশ্চেনেরই আননেসেসারি কোনো অ্যাডিশনের দরকারই নেই। যতটা জানতে চাওয়া হয়েছে ততটাই লিখলেই কিন্তু বেশি নাম্বার তুমি পেয়ে যাবেই, যদি তুমি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স এবং ঠিকঠাক ভাবে ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারো। তো ইনফরমেশন অ্যান্ড কনস্ট্রাকশন ঠিকঠাক যদি দাও এবং হাতে লেখা যদি একদম লেজিবল হয়, যেন বোঝা যায়, তাহলে অবশ্যই তোমরা ভালো মার্কস আশা করতেই পারো। একদমই তাই স্যার, দীর্ঘক্ষণ ধরে আমাদের বোঝালেন আমাদের ছাত্রছাত্রীদের, স্নেহের ছাত্রছাত্রীদের। স্যার আমার যেটা মনে হয়েছে, ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করতে করতে উন্নতি করে, আমরাও অনুষ্ঠান করতে করতে এক ধাপ একটু করে এগোচ্ছি। তার কারণ গত বছর বা তার আগের বছরের যদি প্রোগ্রামগুলো দেখি, মানে আমি বলতে চাচ্ছি আমাদের এই অ্যাডভাইসের দিকটাও আমার মনে হয় সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেও আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। আচ্ছা, ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা স্যার যেমন উপকৃত হবে, আমার মনে হয়েছে যারা এখন 11-এ পড়ছে তারা যদি আমাদের এই ভিডিওগুলো, মানে আমরা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা যদি তোমাদের ভাই বোনদের বলো আগে থেকে এই ভিডিওগুলো একটু ফলো করতে সাবজেক্ট ওয়াইজ, তাহলে কিন্তু আগামী বছর অর্থাৎ 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের প্রিপারেশনে অনেকটা সহায়তা করবে। তোমাদের সামনে এখন সময় কম, কিন্তু তোমরা ইতিমধ্যেই প্রিপেয়ার্ড। এবং আমরা স্যার যখন যেমন বলছিলেন যে আমরা বারবার কিন্তু বলছি টেক্সট খুঁটিয়ে পড়ো, কারণ তোমার টেক্সট থেকেই সমস্ত কিছু লিখতে হবে। বিশেষ করে তো এমসিকিউ এসিকিউ রয়েছে, আর টেক্সট থেকেই প্রশ্ন হচ্ছে, লাইন তুলে প্রশ্ন হচ্ছে, অবশ্যই তাহলে আমাকে লোকেট করতে হচ্ছে হোয়ার ইজ দ্য লাইন, কে বলেছে কাকে বলেছে, কনটেক্সটটাই জানতে হবে। আর সেই সঙ্গে জানতে হচ্ছে আমাদের অথর পোয়েটের নাম এবং পৃষ্ঠার নাম, পোয়েমের নাম, অবশ্যই ড্রামার নাম, ইত্যাদি ইত্যাদি। আমি আশা করব আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা আমাদের এই অনুষ্ঠান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। কেমন লাগছে তোমাদের এই অনুষ্ঠান অবশ্যই জানিও। আমরা যেমন বলছিলাম, আমরাও ধীরে ধীরে তোমাদের কাছ থেকে অনেক কিছু জানছি, নিজেদেরকে আরেকটু আপলিফট করার চেষ্টা করছি। তোমাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেলে আমরাও খুব উপকৃত হব। সেই সঙ্গে যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরও বলবো, যদি আপনাদের কিছু মূল্যবান সাজেশন থাকে নিশ্চয়ই আমাদের জানাবেন। স্যার অনেক ধন্যবাদ।
স্যারের কাছে দাবি আবার আগামী বছর স্যারকে আমরা পাবো নিশ্চিতভাবে। এবছরের মতো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিককে আমরা স্যারকে পেয়েছি দুটো প্রোগ্রামে, অবশ্যই আমাদের এই দাবি থাকবে। এবং তোমরাও সবাই ভালো থেকো, অভিভাবকদের বলবো সবাই খুব ভালো থাকবেন, আর স্নেহের ছাত্রছাত্রীদের বলবো নির্বিঘ্নে মানে কোনো রকম দুশ্চিন্তা না করে সরাসরি পরীক্ষার হলে চলে যাও, এখন শুধু প্র্যাকটিস করে যাও। স্যার যদি কিছু বলেন। সবশেষে আমি বলবো স্টুডেন্টরা ট্রাই টু বি কনফিডেন্ট। কনফিডেন্স ইজ এভরিথিং। তুমি যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যাও তাহলে ভয় পাওয়ার সত্যি কোনো কারণ নেই, কারণ কনফিডেন্স থাকলে যে কোনো ফিল্ডে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারি। সবাইকে আমার শুভকামনা জানাই। আমি খুব আশা করব প্রতিটি পরীক্ষার সাথে সাথে ইংলিশ পরীক্ষাও তোমরা খুব ভালো দেবে। সবাইকে শুভেচ্ছা, গুড উইশেস জানিয়ে আমরা শেষ করলাম। নমস্কার। নমস্কার।